লিনি ম্যাম, আজ এই মেয়েটাকে স্যারের রুমে পাঠাবো। আপনি একটু দেখে নেবেন সব ঠিক আছে কি না। মিস লিনি ভালোভাবে মেয়েটাকে দেখে নিলেন। তারপর তার সামনেই দাঁড়িয়ে থাকা মহিলাকে বললেন, ঠিক আছে। মনে তো হয় স্যারের পছন্দ হবে, তবে আরেকটু সাজিয়ে দাও। না হলে যদি কোনো কারণে স্যারের চুল পরিমাণ অপছন্দ হয়, তাহলে আমাদের কপালে কী আছে আশা করি তুমি বুঝতে পারছো হেনা। গম্ভীরভাবে বললেন। হেনা বেশ বুঝতে পারছে, তাই ঢোক গিলেই বলল, হুম। বলেই আবার মেয়েটাকে হালকা সাজালো। তারপর লিনির কাছ থেকে বিদায় নিয়ে মেয়েটাকে 5 স্টার হোটেলের 155 নাম্বার রুমে রেখে আসার সময় বলে এলো, দেখো, স্যারের সাথে টোটালি বেয়াদবি করবে না, উচ্চস্বরে কথা বলবে না। স্যার যেভাবে যা করতে চাইবে খবরদার বাধা দেওয়ার চেষ্টা করবে না, না হলে জীবিত থাকতে পারবা না। স্যারকে কোনোভাবে রাগাবা না। আর যতই ব্যথা পাও না কেন চিৎকার চেঁচামেচি বা স্যারকে আঘাত করবা না। স্যার এগুলা মোটেও পছন্দ করে না। কথাগুলো যাতে মাথায় থাকে। কথাগুলো বলেই রুম থেকে চলে গেলেন। আর মেয়েটা বসে বসে ভয় কাঁপছে। নাম তার মাদলি। এত ভয় কাজ করছে তার মনে, তারপরও মনে একটা শান্তি শান্তি ভাব হচ্ছে। স্বপ্নের পুরুষের সাথে একটা রাত কাটাবে বলে কথা ভাবতেই তার আনন্দ লাগছে, সাথে খুশি তো আছেই। রাত 1:25 দরজার আওয়াজে মাদুলি সোজা হয়ে বসে পড়ে। ঘড়ির দিকে তাকিয়ে বুঝতে পারছে সে 5 ঘন্টা একটানা বসেই আছে। তার চোখে তেমন ঘুম নেই। হঠাৎ দরজার আওয়াজে তার মলিন মুখখানি হাসি হাসি হয়ে উঠেছে। মনে হচ্ছে বহু প্রতীক্ষিত কিছু পাওয়ার আশা জেগেছে। তার স্বপ্ন পুরুষ নিশ্চয়ই এসে গেছে। যে ব্যক্তি দরজা খুলেছে সে ভিতরে প্রবেশ করে তার গায়ের ব্লেজারটা খুলে পাশের সোফায় ছুঁড়ে দেয়। তারপর তার দামি ঘড়িটা খুলে পাশের টেবিলে রেখে ব্র্যান্ডেড শার্টের বোতাম খুলতে শুরু করে। তারপর তা খুলে নিচে ফেলে দেয় আর ধীরে ধীরে খাটে বসে থাকা মাদুলির কাছে যায়। মাদুলি তো লোকটির বডি ফিটনেস দেখেই ফেদা। সে তো এক নজর দেখেছিল লোকটাকে। যা দেখেছে লোকটা তো তার চাইতেও হট, হ্যান্ডসাম, সুদর্শন, অসম টাইপের দেখতে। এত সুন্দর যে কোনো ছেলে হয় তা তার জানাই ছিল না। দুধে আলতা গায়ের রং, তুর্কি স্টাইলের হেয়ার কাট এবং দাড়ির সাইজ, ওফ, জাস্ট পাগল করার মতো। আর চোখগুলো ডার্ক গ্রিন রঙের, ঠোঁটজোড়া রক্তের মতো লাল, জিম করা বডি। ওফ, আর কিছু কি লাগে একটা মেয়েকে ঘায়েল করার জন্য? হঠাৎ কারো উষ্ণ স্পর্শ ঠোঁটের উপর পড়ায় মাদুলির হুঁশ ফিরে। ভাবনায় ডুবে থাকতে থাকতে কখন যে লোকটা তার এত কাছে চলে এসেছে ভাবতেই পারেনি। লোকটা কিছুক্ষণ পরে তার ঠোঁট ছেড়ে তার দিকে তাকায়। তার চাহনি বলছে, হুম, আজ রাতের জন্য চলবে। তারপর আবার তার ঠোঁট জোড়া দখল করে নেয়, মেতে উঠে তার নিত্য রাতের চাহিদা মেটাতে। ঠোঁট থেকে গলায় চুমুর বর্ষণ থেকে কামড় একের পর এক দিয়ে চলেছে মাদুলিকে। প্রথমে আনন্দের সাথে গ্রহণ করলেও এখন লোকটার ছোঁয়ায় হিংস্রতা প্রকাশ পাচ্ছে, যা মাদুলির কষ্ট বাড়িয়ে দিচ্ছে। বেচারি ব্যথায় কুঁকড়ে যাচ্ছে, কিন্তু একটু আওয়াজও করতে পারছে না। ব্যথায় এবার লোকটির পিঠে তার নখের দাগ দিতে শুরু করেছে। লোকটির পিঠে অসংখ্য আঁচড় দিচ্ছে, তবে লোকটির এতে কোনো হেলদোলি নেই। সেই নিজের কাজেই মগ্ন, তার অন্যদিকে তেমন নজরই নেই। এবার মাদুলি অধিক ব্যথায় শব্দ করেই বসল, আহ! বলেই হালকা আর্তনাদ ভরা চিৎকার করে উঠল। তাতেও কাজ হলো না। লোকটি তার প্রতি বিন্দু মাত্র দয়াই দেখালো না। একটা সময় লোকটি ক্লান্ত হয়ে পাশে শুয়ে পড়ল। মাদুলি ভেবেছে লোকটি তাকে তার বুকে একটু জায়গা দেবে, কিন্তু এমন কিছুই হয় না। উল্টো লোকটি বলল, হে ইউ, তোমার নাম জানা নেই? কি নাম তোমার? মাদুলি। নিচু গলায় বলল, মাদৌলি, নট এ ব্যাড নেম। আচ্ছা, তোমার কাজ শেষ, এবার যেতে পারো। আমি ঘুমাবো। আর টেবিলে 1,00,000 টাকা আছে, ওগুলো তোমার, নিয়ে যেও। আজ অন্য রাতের চাইতে বেশি ভালো ছিল। আই এম ইমপ্রেস আপ ইউ, তাই ওগুলো তোমার পুরস্কার। এবার গেট লস্ট, যাও। মাদুলি উঠে টাকাটা নিল না। তার নিজের টাকার কোনো অভাব নেই। এখানে তো স্বপ্নের পুরুষের সাথে রাত কাটাতেই এসেছে, তবে এখন কষ্ট হচ্ছে। লোকটার মনে একটু দয়া মায় নেই। কেমন অনুভূতিহীন মানুষ, যেন পাথর।
তা না হলে মাঝ রাতেই তাকে বের করে দেয়। মাধুরী কিছুক্ষণ ছলো ছলো চোখে লোকটির দিকে তাকিয়ে থেকে উঠে নিজের জামা কাপড়গুলো নিয়ে ওয়াশরুম থেকে পরে আসলো। তারপর আবার লোকটির দিকে কিছুক্ষণ তাকিয়ে চোখের পানি নিয়ে বেরিয়ে গেল। এতক্ষণ চোখ বন্ধ করে থাকলেও এবার চোখ খুলে তাকায় লোকটি। তারপর একটা বাঁকা হাসি দিয়ে বলে ওঠে, বোকা মেয়ে, পাথরের বুকে ফুল ফুটাতে এসেছে। আসলেও বড্ড বোকা তুমি। কি যেন নাম তোমার? ও হ্যাঁ, মাদলি। এইটুকু বলি আবার বাঁকা হাসি দেয় আর বলে, অরিত্রাণ খানের বুকে ফুল ফোটানোর মতো মেয়ে জন্ম নেয় নাই এই পৃথিবীতে। সিংহ শিকার করতে পারে, তবে কারো শিকার হয় না। তবুও মেয়েগুলো বৃথা স্বপ্ন নিয়ে আসে, 5 ঘন্টা অপেক্ষা করে আর 2 ঘন্টা কষ্টে কাটায়, তারপর ভাঙা মন নিয়ে চলে যায়। সো স্যাড, সো স্যাড। বলতে বলতেই আবার ঘুমিয়ে পড়ে। অরিত্রাণ খান, দ্য মশহুর বিজনেসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশে তার আধিপত্য রয়েছে। বিশ্বে অনেক বড় বড় ফ্যাশন হাউস রয়েছে তার। সে এক প্রকার বেস্ট ফ্যাশন আইকনদের মধ্যেই একজন। মেয়েরা তো অরিত্রাণ বলতেই ফিদা, কিন্তু তার কাছে মেয়েরা শুধু ভোগের পণ্য ছাড়া কিছুই না। আগেকার যুগে রাজা বাদশাদের হেরেন ছিল, যেখানে অসংখ্য সুন্দরী হাতুন মানে মেয়েদের রাখা হতো। ঠিক তেমনই এক সংগ্রহশালা রয়েছে অরিত্রাণী। তবে হেরেনে মেয়েদের জোর করে আনা হতো, কিন্তু এখানে স্বেচ্ছায় আসে। হেরেনে মেয়েদের সব সময় রাখা হতো, আর এখানে এক রাত অরিত্রাণীর সাথে কাটানোর পর আর রাখা হয় না। এখানের মেয়েরা কেউ টাকার জন্য, কেউ বা অরিত্রাণীর জন্যই আসে একটা রাত তার সাথে কাটানোর জন্য। তবে বেশিরভাগ মেয়ে তাকে পটাতেই আসে, যা অসম্ভব। তা জেনেও শেষ চেষ্টা করতেই আসে। অরিত্রাণ ঠিকই বলে, এরা বড্ড বোকা। প্রতি রাতেই তার জন্য একটি সুন্দরী মেয়ে বরাদ্দ, মাঝে মাঝে আবার দুটিও থাকে। তবে এক মেয়ে দ্বিতীয়বার তার ছোঁয়া পায় না। তার কাছে মেয়েরা ওয়ান টাইম জিনিসের মতোই, যা সে সেকেন্ডবার ইউজ করে না। আর প্রচণ্ড রাগ আর ভয়ঙ্কর হিংস্র ব্যবহারের কারণে তার আশেপাশে খুব কম মানুষ জুড়ে। প্রয়োজন ছাড়া কেউ কথাই বলে না তার সাথে। কম কথাই তার পছন্দ। উগ্র টাইপের স্বভাব, তাকে কখনো কেউ প্রাণ খুলে হাসতেই দেখে নাই। মন বলতে যে কিছু হয় তা তার অজানা। তার ধারণা এমন কিছু হয়ই না। পরিবারের সম্পর্কে পরেই জানানো হবে। আমেরিকার বিখ্যাত বাইক রেস, কার রেস, হর্স রেসে চ্যাম্পিয়ন, সাথে বক্সার, বাস্কেটবল, ফুটবলের ওপরেও সে অধিক পারদর্শী। গাড়ির প্রতি তার প্রচণ্ড নেশা রয়েছে। তার মোটামুটি সব নামি দামি ব্র্যান্ডের গাড়ি কালেকশন রয়েছে তার। বাড়িরও অভাব নাই। বিশ্বের সকল উন্নত দেশে তার বাড়ি রয়েছে। তবে বাড়িতেই সে থাকে না, যেখানেই যায় 5 স্টারে বা নামি দামি হোটেলেই থাকে। তারও রহস্য আছে, ধীরে ধীরে ক্লিয়ার করা হবে। তার যেমন প্রচুর অর্থ ভাণ্ডার রয়েছে, তেমন দান করার জন্য 2টি হাতও আছে, যা দিয়ে প্রচুর অর্থ দান করে। তবে গোপনে, নর্মালি কেউ জানেই না। তবে তার খারাপ গুণগুলো ভয়াবহ। সে এক প্রকার সিরিয়াল কিলার। আসলে যার কথা তার অপছন্দ, তার পক্ষে আর দুনিয়ার থাকা সম্ভবই না। আল্লাহ ছাড়া কেউ বাঁচতেই পারবেই না। এক প্রকার ভয়ঙ্কর ব্যক্তিত্বের অধিকারী সে। মনটা সম্পূর্ণ পাথর। সে এক রহস্যময় ব্যক্তি, ধীরে ধীরে জানা যাবে। মাধুরী সম্পর্কে বলি এবার। অত্যন্ত রূপবতী যদি কাউকে বলা যায়, তবে সে মাধুরী। অধিক সুন্দরীর সাথে অধিক অহংকারী। তার বাবা বাংলাদেশের বিজনেস জগতে 2য় স্থান ধরে রয়েছে, তবে প্রাণপণ চেষ্টায় আছে 1ম স্থান অর্জনের জন্য। কিন্তু অরিত্রাণের জন্য তা পারছে না। সামনাসামনি সে অরিত্রাণের সাথে শুভাকাঙ্ক্ষী হিসেবে ব্যবহার করলেও মোটেই তাকে পছন্দই করে না। কারণ যবে থেকে অরিত্রাণ এদেশের শেয়ার বাজারে পা দিয়েছে, তবে থেকেই তাকে অরিত্রাণের অধীনে চলতে হচ্ছে। মাধুরী তার বাবার একমাত্র মেয়ে। ছোট থেকেই তার বাবা তার সব চাহিদা না চাইতেই পূরণ করেছে। তাই এক রোখা টাইপের মেয়ে সে। অরিত্রাণের সাথে তার এক পার্টিতে দেখা হয়েছিল, সেই থেকেই তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। অনেকবার বলতে গেছে, বাট পারেই নাই। বাবাকে বলেও লাভ হলো না। তার বাবা বলেই দিয়েছে ওকে পাওয়া অসম্ভব। তাই নিজেই খোঁজ খবর নিয়ে জানতে পেরেছে অরিত্রাণের দেখা পাওয়া যায় রাতে, মানে তার বেড পার্টনার হয়ে।
তাই চলে গেল। আর বাকিটা সবার জানা। তবে সে হার মানার পাত্রী না। তার যা চাই তা চাই চাই। সে যে কোনো মূল্যে অরিত্রাণকে হাসিল করবে। তবে নিয়তি যদি অন্য কিছু চায় তবে তার কি হবে তা না হয়ে পরেই জানা যাবে। তবে নিয়তির উপর কিছুই নেই। আয়নার সামনেই দাঁড়িয়ে আছে অরিত্রাণ। পিঠের দাগগুলো দেখছে আর ঠোঁট বাঁকিয়ে টেডি স্মাইল দিচ্ছে। শাওয়ার নিয়েছে সকালে, তাই চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। তবে সেই দিকে তার মনোযোগ নাই। সে তার দাগ নিয়ে পড়ে আছে। ভাবছে মেয়েটার সাহস তার ভাবনার চাইতেও 1 ইঞ্চি বেশি। তবে তাতে কি, এসব মেয়েদের সে ভালো করেই হ্যান্ডেল করতে পারে। কথাগুলো ভাবতে ভাবতে কালো শার্ট গায়ে জড়িয়ে নেয়। তারপর তৈরি হয়ে নেয়। আজ তার একটা পার্টি রয়েছে। সাধারণত পার্টি রাতে হয়, তবে আজ দিনে হবে, কারণ সে আজ রাতে আমেরিকার উদ্দেশ্যে যাবে। তাই কালকেই সেই যে ডিলটা রয়েছে তার পার্টি আজই দিবে। অরিত্রাণের গাড়ি একটা বড় কটেজে এসেই থামলো। সেই গাড়ি থেকে নামতে দেরি, কিন্তু মিডিয়া তার পেছনে পড়তে দেরি হয় না। অরিত্রাণ বিরক্তি নিয়ে তার বডিগার্ডসদের দিকে তাকায়। সাথে সাথে তার 6 গার্ডস সবাইকে সরিয়ে রাস্তা ক্লিয়ার করে দেয়। আর অরিত্রাণ তার বাম চোখে পড়ে থাকা তুর্কি কাঠ চুলগুলো ডান হাত দিয়ে সরিয়ে হেঁটে চলে যায়। সাথে তার পার্সোনাল দুটো গার্ডসও। এই সব কিছুই মা দলি উপর থেকে দেখছিল। অরিত্রাণের সব কিছুই তাকে ঘায়েল করে। তার অ্যাটিটিউড, তার পার্সোনালিটি, তার স্টাইল সবই মা দলিকে পাগল করে তোলে। তার উপর আজ অরিত্রাণ নিজেকে কারোতেই সজ্জিত করেছে। ভিতরে ঢুকতেই মেয়েদের চোখ আটকে যায় তার উপরে। সবাই তো এক্ষুনি বেহুশ হবেই মনে হয়। অরিত্রাণকে সবাই স্বাগতম জানায়। তারপর যে যার মতো পার্টি এনজয় করতে শুরু করে। তারা জানে অরিত্রাণ ভিড় একদম পছন্দ করে না। সে একা থাকতেই পছন্দ করে। আর সবার কাছে অরিত্রাণের পছন্দই সব। অরিত্রাণ শ্যাম্পেইনের গ্লাস হাতে সামনে সুইমিং পুলের পাশে দাঁড়ায়। এদিকটা এক প্রকার নিরিবিলি। চারপাশে এই দিনেও লাইটিং এর জন্য রাত মনেই হচ্ছে। কেউ বলবেই না এখন দুপুর 2টা বাজে। তবে সূর্যের কিরণ ফুলের উপরেই পড়ছে। এটা বাদে আর কোনোভাবেই দিনের ব্যাপার বোঝাই মুশকিল। এসব ভাবতে ভাবতেই হঠাৎ অরিত্রাণ কিছুর সাথে ধাক্কা খায়। আসলে অরিত্রাণ না, ওই কিছুটাই ওর সাথে ধাক্কা খায়। ধাক্কাটা জোরে পড়লেও অরিত্রাণের বডির কাছে কিছুই না। কিন্তু কার এত সাহস তাকে ধাক্কা দেয়, এটা ভেবেই অরিত্রাণের মাথা গরম। তাই রেগে সামনে তাকাতে তাকাতে বলতে লাগে, হোয়াট দ্য হেল আর ইউ? বলে তাকাতেই সেই স্তম্ভিত। অবাক হয়ে তাকিয়ে আছে সামনে থাকা ব্যক্তিটির দিকে। হ্যাঁ, এক ব্যক্তি তাকে ধাক্কা দিয়েছে। তবে এটা যে শুধু ব্যক্তি তা নয়, রীতিমতো এক মেয়ে, যাকে দেখতে এখন হুরের চাইতেও কম সুন্দর মনে হচ্ছে না অরিত্রাণের কাছে। সে মনে মনেই ভাবছে, মেয়েরা সুন্দর হয় এটা আমার জানা আছে। এই নিয়ে তো কম মেয়ের সাথেই রাত কাটাইনি আমি। তাই মেয়েদের সৌন্দর্য সম্পর্কে আমার চাইতে তো ভালো খুব কম মানুষই জানবে। তবে এ কে? এ কি মেয়ে নাকি রূপকথার পরী? দেখে তো সাধারণ মেয়ে মনে হয় না। তবে কি আমার মতো ভয়ঙ্কর প্রাণীকে জব্দ করতে এবার হুড় পড়িয়ে এলো? ব্যাপারটা ভাববার বিষয়। তবে এখন সে ভাবতেই পারছে না। সে তো তার সামনে আগত হুড় পরীকেই দেখতে ব্যস্ত। গাঢ় লাল আগা গোড়া গায়ের রং মনে হচ্ছে। চোখগুলোতে হালকা আকাশি আর কালো নীলের মিশ্রণের দুটি জ্যোতি রয়েছে। কি অসাধারণ চোখ, যা পৃথিবীতে খুব রেয়ার। খুব কম মানুষেরই এমন চোখ হয়। তবে অরিত্রাণ এই প্রথম দেখেছে এমন চোখ। চোখের পাপড়িগুলো প্রচুর ঘন, মনে হবে আলাদা আইল্যাশ লাগিয়েছে। চোখ আর নাক লাল টুকটুকে দুটি ঠোঁট, গাল দুটি নাকের গোড়া আর জামির নিচে স্ট্রবেরির মতো লাল। সাদা সিল্কের জামার সাথে সাদা জর্জেট হিজাব। মোটা ভ্রুগুলো কুচকে আছে বিরক্তি নিয়ে, কারণ মেয়েটির সম্পূর্ণ গায়ে ফেরি লাইট আটকা পড়ে আছে, যা খোলার আপ্রাণ চেষ্টা করছে। সে বারবার পরাজিতই হচ্ছে। চেহারাটা দেখে বোঝা যাচ্ছে আর একটু হলেই কেঁদেই দিবে। মুখশ্রী লাল আভায় আবৃত হয়ে আছে। তার উপর ফেরি লাইটের কারণে মনে হচ্ছে হিরে ঝরছে গা থেকে। কেমন অদ্ভুত মাতালতা কাজ করছে অরিত্রাণের, তা সেই নিজেও বুঝতেই পারছে না।
মেয়েটার কথায় অরিত্রাণ তার ভাবনা জগৎ থেকে বাইরে আসে। এই যে পোলা, একটু খুলতে সাহায্য করে। কি হাবার মতো তাকিয়ে আছেন তো আছেনই। বিরক্তি মার্কা মুখ করে বলল। অরিত্রাণ তো অবাক, তাও নিজের উপর, কারণ সে তো কখনো কোনো মেয়েকে নিয়ে এত গবেষণা করে দেখার মানুষই না। তাহলে এই মেয়ে থেকে চোখ কেন সরাতে পারছে না? কেন? হোয়াই? হাউ? কিউ? ক্যাসে? কিছুই আমার মাথায় ঢুকছে না। কিভাবে ঢুকবে? তার সমস্ত জুড়ে মেয়েটার চিন্তা ঘুরছে। ভাবনার মাঝেই আবার মেয়েটা বলে ওঠে। আরে আপনি কি কানে শোনেন না? বোবাও নাকি? কিছুক্ষণ অরিত্রাণকে দেখেই বলে ওঠে। আহারে, লাট সাহেব টাইপের হিরো হিরো দেখতে হলে কি হবে? বেচারা বোবা, সাথে বয়রাও, ভাবা যায়? আল্লাহ কখন কি করে কে জানে। দীর্ঘ শ্বাস নিয়ে আবার বলতে শুরু করে। এবার আর মুখে না, হাত দিয়ে ইশারা করে। বেচারি মনে করছে আমাদের হিরো সত্যিই বোবা। মেয়েটার হাত নাচানাচি দেখে অরিত্রাণের রাগ হওয়ার কথা, তবে কেন যে তার রাগ উঠছে না তা তার অজানা। এবার সে নিজের উপরেই বিরক্ত, কারণ তার এখনকার কার্যকলাপ তার আসল ক্যারেক্টারের সাথে যায়ই না। যেখানে কেউ তার সাথে ভয় কথা বলতে চায়ই না, আর এ তো যা মুখে আসছে তাই বলছে। আর অবাক করা ব্যাপার, ও কিছুই বলছে না মেয়েটাকে। না, এবার বলতে হবে বলেই বলে ওঠে। হোয়াট রাবিশ? হু আর ইউ? ইউ নো হু এম আই? ওরে আল্লাহ, বেটা বোবা না। এই তাহলে আপনি না আপনারে আপনি বলবো না, তুই কমু। আচ্ছা বজ্জাত লোক তো তুই। একটা মেয়ে তোর কাছে হেল্প চাইছে আর তুই বোবা সেজে বসে আছিস। তোরে তো পরে দেখে নিমু, আগে আমারে এগুলো থেকে ছাড়া। আর কি যেন বলছিলি? আমি তোরে চিনি কি না? আরে আমি তোরে কেন চিনতে যাবো? বরং তুই আমারে চিন। আমি ওয়াসেনাত জাহান হায়াত, ওয়েডিং প্ল্যানার। বুঝতে পারছেন? এবার খুলতে সাহায্য করুন তাড়াতাড়ি। আর আই এম সরি তুই বলছে, আসলে রাগ উঠলে মাথা ঠিক থাকে না। আর তুই জানোস আমি টানা 1 ঘন্টা এখানে আটকা পড়ে আছি। আধা ঘন্টা তো তোর মানে সরি। আবার তুই বলে ফেলেছি। আপনারে হেল্পের জন্য বলছি, কিন্তু আপনি তো ভাবনার দুনিয়ায় আছেন তো আছেনই। আচ্ছা সব বাদ দেন, আমার এগুলো খুলেন প্লিজ। ফেরি লাইটগুলো টানাটানি করতে করতে বলল। হরিত্রাণ জাস্ট হতবাক। এটা কেমন মেয়ে বাবা? পাগল না তো? আর আমাকে চিনে না? অরিত্রাণ খানকে চিনে না? এমন মেয়ে এই শহরে আছে তা অরিত্রাণের জানাই ছিল না। সে রাগী লোকে তাকাতেই ওয়াসেনাথ বলে ওঠে। ভাই তাড়াতাড়ি খুলতে সাহায্য করেন, নইলে ওই কি যেন না। আরে যে পার্টিটা দিয়েছে, ও মনে পড়েছে, অরিত্রাণ না পরিত্রাণ না, সে আমার চাকরি নট করিয়ে ছাড়বে শুনেছি। হালানা মানে বরযাত্রা নাকি হেপি রাগি, হিংসের মতো সিংহ। যাই হোক, আসল কথাটা কি জানেন? শালা আবাল। আমার তো আবার গরুও মনে হয়। কি দেখে যে মায়া ক্রাশ খাই কে জানে। মায়ারা নাকি পাগল তার জন্য। আমার কি মনে হয় জানেন? ওই বিলাই বুইরা হইব টাকার লাগিয়া মাইয়ারা ফিদা হেতার জন্য না। তবে আপনি কিন্তু খারাপ না দেখতে। যান, এবার তারিফও করে দিয়েছি, এবার হেল্প করেন। কথাগুলো বলার সময় একবার ফিস ফিস করে বলছে তো একবার জোরে জোরে বলছে। হরিত্রাণের নামেরগুলো ফিস ফিস করে বলছে যাতে কেউ না শোনে। হরিত্রাণ এবার কিছু বলার ভাষা খুঁজেই পাচ্ছে না। নিজের অজান্তেই সেই ওয়াসিনাথের কোমরে হাত দিয়ে টেনে তার কাছে নিয়ে আসে। ওয়াসিনাথ তো এবার ভয়ে পেয়ে যায়, তাই ছাড়াতে চায়, তবে পারে না। কিছু বলতে যাবে তবে তাকে বলতে না দিয়ে তার নরম ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে বলে। তুমি কি অরিত্রাণ খানকে দেখেছো কখনো? সে কিন্তু সত্যিই সিংহের মতো। ভাবো যদি তোমার কথাগুলো শুনে কি হবে। ঠোঁটে নিজের পুরো আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে। এই আপনি এমন করছেন কেন? দূরে যান। আর ওই পরিত্রাণকে আমি ভয় পাই না। অরিত্রাণের হাত সরাতে সরাতে ভাব নিয়ে বলল। দূরে যাব কেন? আমি তো তোমাকে হেল্প করছি। সো এখানে এভাবে দাঁড়াও, একদম মুচড়ামুচড়ি করবা না। হুঙ্কারের সাথে বলে ওঠে আর ওয়াসিনাথের গা থেকে তারগুলো খুলতে লাগে। ওয়াসিনাথ আর কথা বাড়ালোই না, তাই ঠোঁটে আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে আছে। অরিত্রাণ তারগুলো খুলছে আর ওয়াসিনাথকেই দেখছে। ওয়াসিনাথের অবস্থা দেখে কেন যেন তার খুব হাসি পাচ্ছে, তারপরও তা চেপে রেখেছে। তাদের এভাবে আরো দুজন দেখছে।
একজন অবাক হচ্ছে আর একজন হিংস্র হায়নার মতো ফুলছে। রিমন অরিত্রাণের এই রূপ দেখে রীতিমতো শিহরিত, বিমোহিত। সে অবাক চরমভাবে। আজ 10 বছরে বন্ধুতে সে আজ নতুন অরিত্রাণকে নিজের সামনেই দেখছে। প্রথম থেকে সব দেখেছে সে। কোথায় ভেবেছে এই মেয়ের বকবক শুনে তাকে অরিত্রাণ শুট করবে। তা না করে চুপ তো ছিল, তার ওপর হালকা পাতলা রোম্যান্সও করেছে, আবার সাহায্য করছে। ভাবা যায় যে ছেলে রাতে পেট মারনা ছাড়া কখনো মেয়েদের দিকে তাকাই না, সে কিনা না, আর ভাবতেই পারছে না রিমন। তার মাথা হ্যাং লাগছে। তাহলে কি তার হিংস্র ভয়ঙ্কর দয়া মায়াহীন বন্ধুর জীবনে নতুন সূর্যের উদয় হবে, নাকি কালো মেঘে ঢাকা থাকবে? লাস্ট একটা তার ওয়াসিনাথকে পেঁচিয়ে রেখেছে, তাও তার কোমরে। অরিত্রাণ তারটা খুলতেই ওয়াসিনাথকে নিজের আরো কাছে টেনে আনে, যা দেখে ওয়াসিনাথ আবার চিৎকার করে ওঠে। এই এই, আপনি আবার আমার কাছে আসছেন কেন? দূরে যান, মেয়ে দেখলে ইটিস পিটিস করতে মন চায় না। যত সব সরেন। নিজেকে ছাড়াতেই চাইছে। এই তোমাকে আমি কম কথা বলতে বলেছি না? আমি বেশি কথা একদম পছন্দ করি না। চুপ থাকলেও তোমাকে আমি এভাবে ধরে রাখবো, আর চিৎকার করলেও আমি এভাবে ধরে রাখবো। সো চুপ থাকা বেটার, আর তা না করলে আমি তোমাকে এখনই পুলে ফেলে দিব। আশা করি বুঝতে পেরেছো। কোমরটা শক্ত করে চেপে ধরে কথাগুলো বলছে। আচ্ছা আচ্ছা, চুপ থাকবো। এবার কোমর ছাড়েন, ব্যথা লাগছে। কোমর থেকে অরিত্রাণের হাত ছাড়াতেই ওয়াসিনাথের কথায় এবার অরিত্রাণ ওর কোমরটা হালকা ছিঁড়ে ওর সামনে হাঁটু গেড়েই বসে। তারপর ওয়াসিনাথের কোমর থেকে ফেরি লাইটের তারটা খুলতে শুরু করে। তার খোলা শেষ হলে দাঁড়িয়ে যায় আর ভাবে, একটা মেয়ের কোমরও কি করে এত আকর্ষণীয় হতে পারে? যেখানে মেয়েরা ওয়েস্টার্ন ড্রেস পরে তাদের ফিগার দেখিয়ে তাকে ঘায়াল করতে চায়, যেখানে তাদের ছুঁয়েও সে আকৃষ্ট হয়ই না, সেখানে এই মেয়ের সামান্য কোমরের ছোঁয়ায় সে ঘায়াল। ব্যাপারটা আসলেই ভাবার বিষয়। তাকে এত গভীর ভাবনায় ওয়াসিনাথ রাখতে চায় না, তাই তো বলে ওঠে, হাবার মতো তাকিয়ে আছেন কেন? তারগুলো গোছাতে সাহায্য করেন। তারগুলো ঠিক করতে করতে হরিত্রাণের এবার মাথা ঘুরবেই ভাব। এই মেয়েকে তাকে দেখে একটু ভয় পাচ্ছে না কেন? এই কেনর উত্তর হরিত্রাণের কাছেই নেই। কি হচ্ছে তার সাথে কিছুই বুঝতেই পারছে না। নিজের এত পরিবর্তন দেখে সে নিজেই হতবাক। প্রথম দেখায় কোনো মেয়ে কাউকে এত পরিবর্তন করতে পারে তা তার জানাই ছিল না। তার তো জানা আছে মেয়েরা বহুরূপী, তাহলে কি এটাও ওর একটা রূপ? হতেই পারে। মেয়েরা পারে না এমন কিছু নেই, হতে পারে আমাকে ফাঁসাতে চাইছে নিজের রূপ দিয়ে। কিন্তু অরিত্রাণ ফাঁসবে না, তাই কিছু কড়া কথা শোনাবে বলে রেডি হয়েছে, বাট বলতে পারেই নাই। তার আগে ওয়াসিনাথ বলে বসে, থাক, আপনাকে আর সাহায্য করতে হবে না। আমি সব গুছিয়ে ফেলেছি। যা করেছেন তার জন্য এক বালতি থ্যাংক ইউ। আমি যাই, অনেক কাজ আছে। ওই পরিত্রাণের পার্টি বলে কথা, কাজ শেষ হলেও থাকে। তারগুলো হাতে গুছিয়ে নিতেই বলে ওঠে, ওটা পরিত্রাণ না, অরিত্রাণ হবে। দাঁতে দাঁত চেপে চোখ মুখ শক্ত করেই বলে ওঠে, ওরে চান্দু, আপনার নাম তো আর ভেঙ্গাই নাই, তাহলে আপনার এত লাগে কেন? ওই পোলারে তো আমি পরিত্রাণ এই ডাকমু। দেখি কার ব্যাপার কি। হুঁ, আরে আপনি তো জানেন না কেন ওনার নাম পরিত্রাণ দিয়েছি। আমার বান্ধবী রিমি আছে না, ওই তো ওই লোকের জন্য পাগল। সারাদিন কানের কাছে হালার নামে পক পক করে, ছবি দেখাতে চায়। কিন্তু আমিও কম না, দেখবো না মানে দেখবো না। এইসব আবাল সাবালের আমি দেখি না। আচ্ছা আমি যাই। ওই আবার ওই শালের কাছে এগুলো বলিয়েন না, চাকরি যাইবো গা আমার। বলেই হাতে ফেয়ারি লাইটগুলো নিয়ে সামনে চলে যায়। আবার ফিরে তাকিয়ে একটা মন কাড়া হাসি দিয়ে হাত তুলে টাটা জানায়। শেষ, আর কি লাগে? হরিত্রাণ শেষ, নিজেই পরিত্রাণ হয়ে গেছে। এত সুন্দর হাসি হয়। বুকে হাত দিয়ে পাশে থাকা সোফায় বসে পড়ে আর ওয়াসিনাথের যাওয়ার পানে তাকিয়ে থাকে এবং মনে মনে ভাবে, মেয়েটা কি আসলেই এত সুন্দরী নাকি তার কাছে এমন মনে হচ্ছে? দেখে মনে হয় আল্লাহ স্পেশালি তৈরি করেছে মেয়েটাকে।
মেয়েটার কথাগুলো শুনলে পেট ফেটে হাসি পায়। তার উপর আবার অরিত্রাণের নতুন নাম দিয়েছে পরিত্রাণ। কথাটা ভেবেই হালকা হাসলো অরিত্রাণ। তার এমন হাসি দেখে আকাশ থেকে বলল রিমন। অনেক আগেই অরিত্রাণের পাশে এসে বসে পড়ে। তবে অরিত্রাণ ভাবনার জগতে এতই বিজি, তার চারপাশে কি হচ্ছে তার কোনো খবরই নাই। রিমন এত সময় ধরে সব খেয়াল করছিল, এবার বলে উঠল, কিরে, কার কথা ভাবা হচ্ছে? ফেরি পরির কথা। মেয়েটা অনেক বাচাল। আনমনেই কথাগুলো বলে ওঠে। তাই নাকি? মেয়েটা কিন্তু অনেক সুন্দর, তাই না? হুম, অনেক। বলেই তার হুঁশ আসে। পাশে তাকাতেই একটু অবাক হয়, নিজেকে সামলিয়ে বলে ওঠে, তুই এখানে কখন এলি? তুই যখন সুন্দরীর ভাবনায় বিভোর ছিলি। হালকা ধাক্কা দিয়ে। হোয়াট রাবিশ! বেশি কথা বলা বন্ধ কর। রাগী চোখে তাকিয়ে। না, আমি এমনিই বলছিলাম আর কি। আচ্ছা, আজ তো তোর আমেরিকা যাওয়ার কথা, প্রাইভেট বিমান রেডি আছে। তুই কখন বের হবি পার্টি থেকে? ক্যান্সেল। দাঁড়াতে দাঁড়াতে বলে ওঠে। হোয়াট মানে কি? অবাক হয়ে সাথে সাথে দাঁড়িয়ে বলে, আমার মনে হয় তুই ইংলিশ বুঝতে পারোস। কিন্তু কেন তা তো বল। আমার ইচ্ছা। ভিতরের কি অবস্থা? পার্টি কত দূর? জানি না, তোর পেছনে পেছনে যে আসলাম আর তো যাই নাই। বিড়বিড় করে বলে ওঠে। এই কি বিড়বিড় করস? বলছিলাম কি, মেয়েটা সুন্দর না? তুই আবার? বলতে না দিয়ে ভাবছিলাম প্রপোজ করবো, কি বলস? অরিত্রাণ কিছু বলছেই না, সে রাগে ফুলছে। তাই রিমন আবার বলে ওঠে, আচ্ছা যা, করবো না। তোর কি মেয়েটারে বেশি পছন্দ হয়েছে? আমাকে বল, আজই তোর বেড পার্টনার বানাবো। রিমন, বেশি হচ্ছে কিন্তু। সরি সরি ব্রো। অরিত্রাণ আর কিছু না বলে ভিতরেই চলে গেল। রিমন তার যাওয়ার দিকে তাকিয়ে তাকিয়ে কি যেন ভাবলো। তারপর ও মিষ্টি মিষ্টি হাসতে হাসতে তার পিছনেই পিছনেই যেতে লাগলো। ভিতরে গিয়ে কিছু লোকের সাথে কথা বলে আবার বসে পড়ে শ্যাম্পেনের গ্লাস হাতে নিয়ে। কিছুক্ষণ পরে মাধুরী তার পাশে এসে বসে। সব মেয়েরা তাদের দিকেই তাকিয়ে আছে, কারণ কারোর এখনো পর্যন্ত সাহস হয়ই নাই অরিত্রাণের পাশে বসার। তবে মাধুরীকে যে সবার থেকে সুন্দরী আর আকর্ষণীয় লাগছে এটা সবার জানা আছে। প্রথমে সে লাল রঙের জামা পরলেও পরে অরিত্রাণের সাথে মিলে কালো রঙের হাঁটুর উপরে একটি ওয়েস্টার্ন ড্রেস পরেছে। সবার দৃষ্টি তার দিকে থাকলেও অরিত্রাণ তো তার দিকে ফিরেও তাকায় না। পাশে বসে তারপর বলে ওঠে, হ্যালো। অরিত্রাণ একবার ভ্রু উচকে তাকিয়ে আবার সামনে তাকায়, যেন সে কিছুই শুনতেই পায়নি। তার এমন ভাব দেখে মাধুরীর প্রচুর রাগ হলো। তাও নিজের রাগ দমন করে আবার বলে ওঠে, আমাকে চিনতে পারছেন? অরিত্রাণ নিজের নাম এর মুখে শুনে প্রচুর রেগে যায়। ওয়াসিনাত নামের মেয়েটাও তো তার নাম নিয়ে কথা বলেছে, তখন তো এত রাগ লাগে নাই। তবে এখন কেন এত রাগ লাগছে ভেবেই পাচ্ছে না সে। তবুও কথা বলছে না, কারণ তার এখন কথা বলতে ইচ্ছাই করছে না। মাধুরী মনে হয় আজ শপথ করেছে অরিত্রাণের সাথেই কথা বলবেই। তাই আবার বলে ওঠে, জানেন, কাল আমার আর ঘুম হয়নি, শুধু আপনার কথা মনে পড়েছে। আপনার স্পর্শগুলো আমাকে রাতে আর ঘুমাতে দেয় নাই। আপনারও কি আমার অরিত্রাণ খান পতিতাদের কথা মনে রাখে না, যেখানকার জিনিস সেখানেই ভুলে যায়। সো আই ডোন্ট নো হু আর ইউ। ভয়ঙ্করী ভাবে রেগে কথাগুলো বলে উঠে সামনের দিকে হাঁটতে শুরু করে। মাধুরী তো রাগে ফেটে যাচ্ছে, তাকে পতিতা বলেছে ভাবতেই তার সব কিছু ভেঙে গুড়িয়ে দিতে ইচ্ছে করছে। তবুও নিজের রাগ কন্ট্রোল করে সামনের টেবিলে ভুল করে রেখে যাওয়া মোবাইলটা হাতে নিয়ে অরিত্রাণের পিছু পিছু যায়। তার শুধু একটাই চিন্তা, যে করেই হোক অরিত্রাণকে নিজের করা। অরিত্রাণের এখন কিচ্ছু ভালোই লাগছে না। তার মন এবং মস্তিষ্ক জুড়ে ওই একটা মেয়েরই বসবাস, কিন্তু কেন তা তার জানাই নেই। তার ওপর এই মেয়ের ফালতু কথা, তার মন চাইছে ঠাঁটিয়ে কয়েকটা চড় বসিয়ে দিতে। তবে এখন তার মুড প্রচণ্ড খারাপ, তাই এর সাথে কথা বলতে চাচ্ছেই না। তাই নিজে থেকেই চলে এসেছে। হঠাৎ কিছুর সাথে তার বুক ধাক্কা খায়। এমনিতেই তার মেজাজ খারাপ, তারপর আবার ধাক্কা।
আর নিতে না পেরে সামনে থাকা ব্যক্তিকে টেনে ঠাস করে চড় বসিয়ে দেয়। তারপরও কিছু বলতে নিবে তখনই সামনের ব্যক্তিকে দেখে অরিত্রাণ থমকিয়ে দাঁড়ায়, কারণ সামনে আর কেউ না, ওয়াসিনাত গালে হাত দিয়ে তার নীলাভ চোখের ছলো ছলো পানি নিয়ে দাঁড়িয়ে আছে, যা দেখে অরিত্রাণের বুকে ধাক ধাক করে ওঠে। আসলে সব রাগ একসাথে মাথায় ভর করেছে, তাই থাপ্পড়টা জোরেই পড়েছে। পুরো মুখ লাল টুকটুকে হয়ে গেছে মুহূর্তেই। অরিত্রাণ কিছু বলতে যাবে তার আগে মাধুরী এসেই হাজির। অরিত্রাণ ওয়াসিনাতের দিকে তাকিয়ে আছে, গভীরভাবে দেখছে তাকে। একটা মেয়েকে চোখের পানিতে এত সুন্দর লাগতে পারে এটা তার জানা ছিলই না। সে তো অনেক মেয়েকে তার জন্যে কাঁদতে দেখেছে, কই তখন তো এত কষ্টও হয় নাই, তবে এখন কেন হচ্ছে? আর ওয়াসিনাতের তো মাথা গরম হয়ে আছে, সামান্য ধাক্কার জন্যে তাকে এত জোরে থাপ্পড় দিল লোকটা। তার এখন খুব কান্না পাচ্ছে, তার ইচ্ছা করছে এই লোকের নামে থাপ্পড় মারার অপরাধে কেস করতে, কিন্তু সে এমন কিছুই করতেই পারছে না, তাই তার ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে ইচ্ছে করছে। তার সব ইচ্ছেতে 2 বালতি পানি মেরে মাধুরী অরিত্রাণের মোবাইলটা তার দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, এই স্টাফ, আমাদের কয়েকটা ছবি তুলে দাও তো। অরিত্রাণের বাম হাতটা ধরে কথাটা বলে। অরিত্রাণ এখনো ওয়াসিনাতের চোখের দিকে তাকিয়েই আছে, তাই তার আশেপাশে কি হচ্ছে সেদিকে তার খবরই নাই। ওয়াসিনাত মোবাইলটা নেয়, তবে তাদের কোনো ছবিই তোলে না। সে চোখের পানি ভালো করে মুছে মনের মতো নিজের কয়েকটা সেলফি তুলে নেয়। তার ধারণা একদম ঠিক কাজ করেছে সে, একে তো তাকে থাপ্পড় দিছে। আমার বেটার জিপ কয় ছবি তুলে দিতে? ওয়াসিনাত ভেবেছে মাধুরী অরিত্রাণীর জিএফ, আর মোবাইলটা যে অরিত্রাণীর তাও সে জানে না। কোচু দিমু তোরে শয়তান মাইয়া, আমি কি তোর ভাড়া করা ফটোগ্রাফার যে তুই কইলি আর ছবি তুলে দিমু? দিমু না। আহারে বেচারি, বাইতা রাস্তা, আমার ছবিগুলো কত সুন্দর আসছে শালির মোবাইলে, এখন নিমু কেমনে তার উপর? ফোন নিতে পারবো না, থাক ডিলিট করে দিই। মনে মনে কথাগুলো বলছে, যেই না ডিলিট করতে যাবে তার আগেই অরিত্রাণ নিজের মোবাইলটা নেয়। ওয়াসিনাত তো ভোঁদৌড়, তারে আর পায় কে? অরিত্রাণ প্রচণ্ড রেগে মাধুরীর হাত ছাড়া দেয়। আজ এই মেয়ের জন্যই সে ওয়াসিনাতের গায়ে হাত তুলেছে, ভাবতেই তার মাথাটা গরম হয়ে যাচ্ছে। নিজেকে কন্ট্রোল করে সে ওয়াসিনাতের কাছে যেতে লাগে, কিন্তু তার আগেই চারপাশে গান বেজে ওঠে আর মাধুরী অরিত্রাণকে ধরে নাচতে শুরু করে। যেই না অরিত্রাণের বুকের বাঁ পাশটায় হাত দিতে যাবে তার আগেই অরিত্রাণ ঠাস ঠাস করে 2টো চড় বসে দেয় তার গালে। চারপাশের গানের সাউন্ড হলেও তাদের দিকে সকলেরই দৃষ্টি ছিল, তাই সম্পূর্ণ পার্টি শুনছান নীরব হয়ে গেছে। অরিত্রাণ সেদিকে লক্ষ্য না করে মাধুরীকে ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে বাইরেই চলে যায়। আর মাধুরী তো রাগের সপ্তম আকাশেই আছে। তার বাবা দৌড়ে আসে তার কাছে। রিমন ব্যাপারটা অনেকটাই বুঝতে পেরেছে, তাই পার্টি সমাপ্ত ঘোষণা করে সেও বাইরে চলে আসে। আর মাধুরী তো সেখানেই দাঁড়িয়েই আছে। অরিত্রাণ ব্রিজের উপর দাঁড়িয়ে আছে। আজ 15 বছর পরে তার নিজের উপর নিজের এত রাগ হচ্ছে। এই রাগের কোনো কারণ খুঁজেই পাচ্ছে না সে। কেন এত রাগ হচ্ছে কেন? শুধু একটা মেয়েকে থাপ্পড় দিয়েছে বলেই তার নিজের উপর এত রাগ হচ্ছে, এটা সে মানতেই নারাজ। তার ধারণা সে তো অনেক মেয়েকেই এমন থাপ্পড় দিয়েছে, তখন তো এত রাগ হয় নাই। তবে এখন কেন হচ্ছে? হোয়াই? চোখগুলো বন্ধ করলেই মেয়েটার পানি ভরা নীলাভ চোখ জোড়া ভেসে উঠছে, তাই চোখ বুঝেও শান্তিই পাচ্ছে না। আকাশ আজ মেঘলা করেছে, মনে হয় বৃষ্টি হবে। ফাগুনের শেষে এমন বৃষ্টির আভাস খুব কমই পাওয়া যায়। তবে আজ কেন এমন হচ্ছে? অরিত্রাণ তার উদাসী মন নিয়ে আবার গাড়িতেই উঠে বসে। গন্তব্য জানা নেই। ওয়াসিনাত রাস্তা দিয়েই হাঁটছে, তার হাতে 12টা শপিং ব্যাগ। গত 22 তারিখ তার জন্মদিন ছিল, তাই আজ ছোটোখাটো পার্টি দেবে। সেই দিনই দিত, তবে ওই অরিত্রাণের পার্টি অর্গানাইজ করতে গিয়ে তার দেওয়া হয়ই নাই। ওয়াসিনাতের পার্টি মানে ভিন্নতা রয়েছে। রাত 7:15 বাজে। এখন তার গন্তব্য পাশের একটা হোটেলে। আসলে হোটেলে বললে ভুল হবে, এটা একটা ছাউনি হোটেল।
এখানে তেমন কোনো ইট পাথরের হোটেল নেই। ছাউনির নিচে দোকান আর খোলা আকাশের নিচে কিছু টেবিল। ছাউনির নিচে বিরিয়ানি, ফুচকা, চটপটি, আইসক্রিমের কিছু দোকান আছে। ওটা ওয়াসিনাদের প্রিয় হোটেল। তার বিশেষ দিনে সে তার বিশেষ মানুষগুলোকে এখানে ট্রিট দেয়, আজও দেবে, তাই এখানেই আসা। ওয়াসিনা তার গন্তব্যে পৌঁছে গেছে। সেখানে আগে থেকেই সব রেডি করে রাখতে বলেছে। ওয়াসিনাথকে দেখেই এক চাক ছেলে মেয়ে তাকে জড়িয়ে ধরে। ঠিক সেই সময় অরিত্রাণ হাইওয়ে দিয়ে যাচ্ছিল। ওয়াসিনাথকে এভাবে দেখে সে থমকে যায়, সাথে সাথে গাড়ি থামিয়ে নেমে পড়ে। এখন কেন যেন তার অশান্ত মনটা হঠাৎ দমকা হাওয়ায় ঠান্ডা হয়ে যায়। সে কিছু না ভেবেই এগিয়ে যায় ওয়াসিনাথের কাছে। জায়গাটা শুনশান নীরব টাইপের, অল্প লোকের সমারোহ আছে। আসলে এখানে রাত 7টা মানে অনেক রাত। ওয়াসিনাথের কাছে গিয়ে দেখে 10-12টার মতো বাচ্চা ছেলে মেয়ে আছে, আর একটা বড় ছেলে এবং মেয়েও আছে। সে তাদের কথোপকথন শুনতে পাচ্ছে। ওয়াসিনাথ বলছে, বাচ্চারা কি খবর, এত খুশি কেন? আর তোমরা তো আজ অনেক তাড়াতাড়ি চলে এসেছো। সরি, আমি আজ লেট হয়েছে, আসলে কাজ ছিল। হাঁটু গেড়ে বসে কথাগুলো বলছে। সে ভেবেছে বাচ্চাগুলো ভুলে গেছে আজ তার জন্মদিনের পার্টি, কারণ প্রতি বছর তো ঠিক টাইমেই পালন করে, তবে এবার পারে নাই। হঠাৎ বাচ্চাদের মধ্যে একজন ওয়াসিনাথের চোখ বেঁধে দেয়। ওয়াসিনাথ অবাক হলেও কিচ্ছু বলেই নয়। ওরা ওয়াসিনাথের হাত ধরে ওকে একটা টেবিলের সামনে দাঁড় করায়। তারপর ওয়াসিনাথের চোখ খুলে দেয়। সামনে তাকিয়ে ওয়াসিনাথ তো অবাকের উপর অবাক। এটা ভেবে এদের মনে আছে, আর সামনের খাবারগুলো দেখে তো সে আরও অবাক। হাতে বানানো কেক, নানা রকমের পিঠা, আর খুব সুন্দর করে হাতে বানানো ফুল আর কাঠ। এগুলো দেখে ওয়াসিনাথ খিলখিল করে হেসে ওঠে, যা দেখে অরিত্রাণ বড় সড়ো একটা ধাক্কা খায়। তার হার্টবিট প্রচুর গতিতে চলতে থাকে। সে তার বুকে হাত দিয়ে মুগ্ধ নয়নে সামনে তাকিয়ে আছে। এত সুন্দর মায়াভরা হাসি কেউ কিভাবে হাসতে পারে? দোকানগুলোর চারপাশে ফেরি লাইটের সমারোহ। এটা দেওয়ার কারণ যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে। বাচ্চারা সবাই চিৎকার করে বলে ওঠে, শুভ জন্মদিন আপনি। ওয়াসিনাথের চোখ মুখ খুশিতে চকচক করছে। সে সবার গালে অনেকগুলো চুমু খায়, তারপর সবাইকে ধন্যবাদ দিল। তাদের সাথে থাকা ছেলেটা আর মেয়েটা এগিয়ে এসে বলে, শুভ জন্মদিন, তবে লেট। শুভ জন্মদিন, তবে লেট। হাসার কিছুই নেই। দেখ রিমি আর অরূপ, হাসবি না। আমি অনেক ব্যস্ত মানুষ, তোরা তো জানোস। তাহলে হাসছিস কেন? জানি তো বাসু, তুমি খুব বিজি পারসন, তাই দেখো আমি হাসছি না। বলে আবার হাসা শুরু করে। ওয়াসিনাথ বলেই তাকে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে ওয়াসিনাথ পড়ে যেতে নেয়, ভয়ে চিৎকার করে ওঠে। ঠিক তখন দুটি হাত তাকে ধরে ফেলে। ওয়াসিনাথ তো হাঁপাতে হাঁপাতে শেষ। ওয়াসিনাথের চিৎকার শুনে সবাই এগিয়ে আসে। ওয়াসিনাথ নিজেকে নিচে পড়তে না দেখে উপরে তাকায়। এবার তো সে চরম অবাক প্লাস বিরক্ত। আজ হচ্ছেটা কি আমার সাথে? যেখানে যাই এই লোক এসে হাজির। কুচটা ভাল লাগে না, যত সব। ওয়াসিনাথ বলল, এই বেটা, তোর সমস্যা কি? যেখানে যাই তুই এসে হাজির হস। থাপ্পড়টা ভুলিনি। রাগী গলায় বলে ওঠে। সবাই অবাক ওয়াসিনাথের কথা শুনে। বাচ্চাগুলো প্রশ্ন করে বসে, আপনি এই সবুজ চকলা আঙ্কেলকে? এটা একটা শয়তান টাইপের আঙ্কেল। রিমি আর অরূপ একজন আরেকজনের মুখ চাচড়ি করছে। তারা অবাক প্রচুরভাবে। তারা এটা ভেবেই অবাক হচ্ছে, অরিত্রাণ খান এইখানে কি করছে বা কেন এসেছে। রিমি তো রীতিমতো নাচানাচি করবে ভাব। সে এক প্রকার চিৎকার করেই বলে ওঠে, আপনি এখানে? ওই চিল্লাস কেন? কি সমস্যা তোর? আরে ওনারে কি তুই আগে থেকে চিনিস যে ভূত দেখার মতো চিৎকার দিলি? চোখ বড় বড় করে, আরে ভাই, উনি তো আমার স্বপ্নের পুরুষ। রিমি লাথি খাবি। তোর কয়টা স্বপ্ন পুরুষ আছে বল? ওই পরিত্রাণ না তোর কলিজা সব? তাইলে এরে আবার স্বপ্ন পুরুষ কেন বললি? শুরু হয়ে গেছে এদের বকবকানি। এরা এক প্রকার ঝগড়ুট্টা মহিলা, একবার লাগলে ছাড়াছাড়ি নাই।
তাদের এই অবস্থা দেখে অরিত্রাণ হতবাক। অরূপ এটা বুঝতে পেরে অরিত্রাণের পাশে এসে দাঁড়ায় আর বলে, এরা এমনই। বাই দ্য ওয়ে, আই এম অরূপ শেখ। শেখ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আমাদের। আপনার সাথে দেখা হয়ে ভালো লাগছে, বাট আপনি কি ওয়াসুকে চিনেন? হাত বাড়িয়ে হুম, বাচ্চাগুলো ওয়াসেনাতের কি হয়? অরূপ এমন কথায় অবাক হলেও বলে ওঠে, ওয়াসুর কিছু হয় না। এখানে কিছু বাচ্চা সামনের বস্তির আর কিছু বাচ্চা এতিমখানার। ওয়াসু এদের পড়ায় আর মাঝে মধ্যে গিফট দেয়, খাওয়া দাওয়া করায় এবং নিজের বেতন দিয়েও হেল্প করে। এমন আরও বাচ্চা আছে, তবে ছোট তো তাই আসেনি। সবাই ওকে অনেক ভালোবাসে, সাথে ওয়াসুও। 22 তারিখ ওয়াসুর জন্মদিন ছিল, তাই আজ ট্রিট দিচ্ছে। কথাগুলো বলতে বলতে ওর মোবাইল বেজে ওঠে। অরূপ একটু দূরে গিয়ে কথা বলতে লাগে। অরিত্রাণের অরূপের মুখে ওয়াসু, নাম শুনে প্রচুর রাগ উঠেছে। তারপর ওয়াসিনাতের কার্যকলাপগুলো ভেবে অবাক হচ্ছে। এখনকার যুগের ছেলেমেয়েরা বড় বড় রেস্টুরেন্টে বন্ধু বান্ধব নিয়ে পার্টি করে থাকে, আর এই মেয়েটা সবার থেকে আলাদা। আসলে আলাদা বলেই অরিত্রাণের মন কেড়েছে। কথাটা ভাবতেই অরিত্রাণ হালকা হাসলো, সাথে সাথে আবার নিজে নিজেই বলে ওঠে, কী সব ভাবছি আমি? অরূপের বাবা অসুস্থ হয়ে পড়েছে, তাই তাকে যেতে হবে, সাথে রিমিও। কারণ অরূপ আর রিমি ভাই বোন। রিমি আর ওয়াসিনাথ স্কুল লাইফের বান্ধবী, একসাথে কলেজেও পড়েছে, এখন ভার্সিটিতেই পড়ে। ওয়াসিনাথ মধ্যবিত্ত পরিবারের একমাত্র মেয়ে। বাবা মা আর ছোট্ট 2 ভাই নিয়ে তাদের ছোটোখাটো হাসি খুশি পরিবার। বাবা একটা কোম্পানিতে জব করে আর মা গৃহিণী। তবে দুঃখের কথা, ওয়াসিনাথের মা চোখেই দেখে না। 2 বছর আগে এক দুর্ঘটনায় তিনি পুরোপুরিভাবে অন্ধ হয়ে যান। অন্ধ হলেও তিনি এক দারুণ মহিলা। তার কার্যকলাপ দেখলে কেউ বলবেই না তিনি অন্ধ, কারণ এখনও তিনি নিজে রান্না করে, ঘরে যাবতীয় কাজ করে। ওয়াসিনাথ বা বাড়ির কেউ তাকে চাইলে তার মনে হয় তার অক্ষমতা সবাই তাকে দেখিয়ে দিচ্ছে, তাই ওয়াসিনাথ তার সামনে তাকে তেমন হেল্পই করে না। তবে তার পেছনে, মানে তার অনুপস্থিতিতে সে অনেক কাজ করে। তার আম্মু হেল্পের জন্য একটা ভালো মেয়েকে কাজে রেখেছে, এতেও তার মা নারাজ। তবে সে বুঝিয়েছে অসহায় মেয়ে কাজ করছিল, তাই সে নিয়ে এসেছে। ওয়াসিনাথের বাবা সিলেট থাকে কাজের সুবাদে, আর ওরা 4 জন এখানেই থাকে। ওয়াসিনাথ এবার ভার্সিটির 3য় বর্ষের স্টুডেন্ট, সাথে ওয়েডিং প্ল্যানার হিসেবে অরূপদের কোম্পানিতে কাজ করেন। অরূপ ওয়াসিনাথকে অনেক আগে থেকেই পছন্দ করে, তবে এখনও বলা হয়ে ওঠেনি। অরূপ আর রিমিকে যেতে হবে, তাই ওয়াসিনাথ কেক কাটতে চলে আসে। রিমি তো অরিত্রাণের সাথে কথা বলেই যাচ্ছে, তবে সেদিকে অরিত্রাণের খবরই নেই, কারণ সে তো ওয়াসিনাথকে দেখছে। কেন যেন এই মেয়েকে দেখলেই তার হাত পিঠ দ্রুত চলে, মনে হয় নিঃশ্বাস নিতেই কষ্ট হয়। তখন মন চায় ওয়াসিনাথের নরম নরম কোমলতা জড়ানো লাল ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট বসিয়ে প্রাণ ভরিয়ে শ্বাস নিতে। সে ভেবে পায় না কেন তার এই ইচ্ছে জাগছে। কেক কাটা শেষ করে ওয়াসিনাথ সবাইকে খাইয়ে দেয়, তবে অরিত্রাণকে রিমি খাওয়াতে যায়। এটা দেখে কেন যেন অরিত্রাণের খুব রাগ হয়, তাই সে খাবে না বলে। রিমি অরিত্রাণের স্বভাব জানে, তাই সে কিচ্ছু বলে না। রিমি আর অরূপ যাওয়ার সময় অরূপ বলে, গিফট পাওনা রইল। ওরা চলে গেলে ওয়াসিনাথ সবাইকে তার নিয়ে আসা প্যাকেটগুলি দেয় আর বলে, শুক্রবারে আমার সাথে যখন ঘুরতে যাবে সবাই এই জামাগুলো পরবে। এবার চলে খাওয়া দাওয়া করি, আর বাসায় যেতে হবে তো। নতুন জামা পেয়ে বাচ্চারা মহা খুশি। তাদের হাসির দিকে এক নজরে তাকিয়ে আছে ওয়াসিনাথ। অরিত্রাণ একবার ওয়াসিনাথকে দেখছে তো একবার বাচ্চাদেরকে দেখছে। অরিত্রাণের কাছে মনে হচ্ছে সে এখন সব চাইতে সুখের স্থানে দাঁড়িয়ে আছে, যেখানে এক পরী আছে আর তার সাথে কিছু জান্নাতের ফুল। ওয়াসিনাথ খাবার অর্ডার করতে গেছে, তার সাথে অরিত্রাণও। তবে সে খাবার অর্ডার করতে না, ওয়াসিনাথের সাথে কথা বলতে। ওয়াসিনাথ, আমার তোমার সাথে কথা আছে। আপনার সাথে কথা নেই। তোমাকে শুনতে হবে, বলতে না। সো শোনো। আচ্ছা বলেন, কি বলবেন? মুখে হাত গুজে অন্যদিকে তাকিয়ে, আসলে আমি তোমাকে থাপ্পড়টা মারতে চাইনি। আসলে আমি তখন রেগেছিলাম, আর তুমিও
ভুল টাইমে ধাক্কা দিয়েছো তাই। ওয়েট ওয়েট ওয়েট, আমি আপনাকে ধাক্কা দিচ্ছি নাকি আপনি খাইছেন? আচ্ছা আমি দিয়েছি। ওকে, এবার তো কথা বলো। না বলবো না, আগে ক্ষমা চান। অরিত্রাণ মনে মনে বলছে, আমি তো কখনো কারো কাছে ক্ষমা চাইনি, তবে এখন কিভাবে চাইবো? না অরিত্রাণ, তোকে চাইতেই হবে। ওকে, আই আই অনেকবার বলার চেষ্টা করছে তবে পারছে না। ওয়াসিনাত অরিত্রাণের অবস্থা দেখে ঠোঁট টিপে হাসছে, তবে কিচ্ছু বলছে না। আই এম সরি। চোখ বন্ধ করে এটা শুনেই ওয়াসিনাত হু হা করে হাসতে শুরু করে, যা দেখে অরিত্রাণ হাবার মতো তাকিয়ে থাকে, কারণ এই হাসির কোনো কারণ সে খুঁজেই পাচ্ছে না। ওয়াসিনাত এবার বলে ওঠে, জান ক্ষমা করে দিয়েছি, আসলে আমি কারো উপর রাগ করে থাকতে পারি না। চলেন আপনাদের সাথে খাবেন। সবাই খাওয়া দাওয়া শুরু করে, কিন্তু অরিত্রাণ শুধু তাকিয়েই আছে, কারণ সে এমন তেল জাতীয় খাবার খায়ই না, তাই অসহায়ের মতো খাবারের দিকে তাকিয়ে আছে। ওয়াসিনাত এটা দেখেই বলে ওঠে, খাবেন না? যদি না খান তবে আপনার সরি ফিরিয়ে দিব। সরি কিভাবে ফিরিয়ে দেওয়া যায়? সেটা আপনাকে বুঝতে হবে না, আগে বলেন খাবেন কিনা। খাবো খাবো। তো বলে দিল, তবে কিভাবে তা অরিত্রাণী জানেনি। একে তো তেল, তার উপর চামচ ছাড়া কিভাবে খাবে, তবে তাকে খেতেই হবে, তাই হাত দিয়ে খাওয়া শুরু করে। প্রথমে আনিসি লাগলেও পরে ভালো লাগছে, তবে সে 2-3 লোকমা খেয়ে আর খায় নাই। বাচ্চাগুলো তো অরিত্রাণের সাথে বকবক করেই চলেছে, তবে অরিত্রাণ হো বা হ্যাঁ বলেই জবাব দেয়। এর আগে কখনো সে বাচ্চাদের সাথে কথা বলেইনি, তাই জানে না কি বলা উচিত। খাওয়া দাওয়া শেষে ওয়াসিনাত তার বাসার জন্য প্যাকেটে করে খাবার নিয়ে নেয়, তারপর বাসায় যাওয়ার জন্যে হাঁটা ধরে। তার সাথে বাচ্চারাও আছে, কারণ বস্তির পাশের বিল্ডিংয়ে ওয়াসিনাতরাও থাকে। যাওয়ার সময় হঠাৎ পাপড়ি নামের বাচ্চা মেয়ে ওয়াসিনাতকে বলে, আপি এটা তোমার জন্য। হাতে একটা সাদা গোলাপ নিয়ে ওয়াসিনাত তো খুশিতে লাফিয়ে ওঠে, কারণ এটা তার প্রিয় ফুল। অরিত্রাণ পাশেই দাঁড়িয়েই ছিল। ওয়াসিনাতের লাফানি দেখে সে অবাক। ওয়াসিনাত ফুলগুলো নিয়ে তার গালে অনেকগুলো চুমু খায়, তারপর বলে, কোথায় পেয়েছো বাবু এটা? কোলে নিয়ে। আম্মু যেখানে কাজ করে সেখানের বাগান থেকে। তুমি কি চুরি করেছো? না তো, ওই মালি আঙ্কেলকে বলেছি, সেই দিয়েছে। গুড গার্ল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। গালে চুমু খেয়ে অরিত্রাণ ভাবছে সেও যদি সাদা গোলাপ দেয় তবে কি ওয়াসিনাত তাকেও চুমু খাবে। কেন যেন তার এটা করতে ইচ্ছে করছে, তবে তা সম্ভব না, এটা সে জানে। অরিত্রাণ ওয়াসিনাতকে বাড়ি দিয়ে আসতে চেয়েছে, তবে ওয়াসিনাত বলেছে লাগবে না। অনেক বলার পরেও ওয়াসিনাত যখন রাজি হলোই না, তাই সে নিজের হোটেলের উদ্দেশ্যে রওনা হয়, আর ওয়াসিনাত বাচ্চাদের নিয়ে চলে যায়। অরিত্রাণ হোটেলে তার রুমে ঢুকে দেখে তার বেডে আজও মেয়ে এসে হাজির। আজ তার কোনো মেয়েতে ইন্টারেস্ট লাগছেই না, তাই মেয়েটাকে চলে যেতে বলে। আজ তো তার সব জুড়ে ফেরি পুরীর অবস্থান। ওয়াসিনাত বাসায় গিয়ে তার আম্মু আর ছোট ভাই আলিফ আর আসিফের সাথে কিছুক্ষণ গল্প করে, তাদেরকে খাবার দিয়ে নিজের রুমে যায়। তারপর ফ্রেশ হয়ে তার খাটে চিটপটাং হয়ে শুয়ে পড়ে, আর শোয়ার সাথে সাথে স্বপ্নে দুনিয়া চলে যায়। ওয়াসিনাতের জীবনটাই হাসি মজার, সে সব সময় হাসতে এবং হাসাতেই ভালোবাসে। অরিত্রাণের চোখে ঘুম নাই, চোখ বন্ধ করলেই সেই নীলাভ চোখের অধিকারী ফেরি পরীর ছবি ভেসে উঠেছে। তার কিছুই ভালো লাগছে না, তার মনে হচ্ছে নীলাভ ফেরি পরীকে যদি একটু জড়িয়ে ধরতে পারত তবে মনে হয় ভালোই ঘুম আসতো। হঠাৎ করে তার নিজের বুকটা কেমন শূন্য শূন্য লাগছে, কিন্তু যতক্ষণ ওয়াসিনাতের সাথে ছিল তখন তো তার এমন মনে হয় নাই। তবে এখন কেন এমন মনে হচ্ছে সে বুঝতেই পারছে না। এখন সে এই রুমে থাকতে পারবেই না, এখানে কেন যেন তার দম বন্ধ হয়ে আসছে, তাই না পারতে রুম থেকে বাইরে চলে আসে। গন্তব্য রিমনের রুম, কারণ এখন এই রিমনি তাকে হালকা হতে সাহায্য করবে। মাধুরী সেদিন প্রচুর চেঁচামেচি করেছে, সে তার বাবাকে বলেছে যে কোনো মূল্যে তার অরিত্রাণকে চাই। তার বাবা অনেক বোঝাতে চেয়েছে,
তিনি বলেছেন অরিত্রাণ নিজের থেকে কারো না হলে তাকে পাওয়া অসম্ভব। এটা শোনার পরেও মাধুরী বলেছে তার অরিত্রাণ চাই মানে চাই। এবার এটার জন্যে তাকে যদি নিয়তির সাথে লড়তে হয় তবে সে লড়বে। অরিত্রাণ সোফায় বসে আছে, তার সামনে বেডের উপর রিমন হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে। অরিত্রাণের এখন ইচ্ছে করছে রিমনকে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিতে, তবে সে এমন কিছুই করবে না এখন। তাই টি টেবিলের উপরে থাকা ফুলদানিটা ঠাস করে নিচে ফেলে দেয়। সাথে সাথেই এক বিকট সাউন্ডে রিমনের ঘুম ভেঙে যায়। সামনে তাকে অরিত্রাণকে দেখে সে চিৎকার করে বলে ওঠে, ভূত ভূত, অরিত্রাণ বাঁচা, অরিত্রাণের ভূত। ভাই, এই পোলা আমারে শান্তিতে ঘুমাতেও দেয় না। কিরে, ভূত হয়েও ভয় লাগাচ্ছিস কেন? অরিত্রাণ কিছুক্ষণ রিমনের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, ভূত না, স্বয়ং আমি এসেছি। আর ফালতু কথা বন্ধ কর, আমার তোর সাথে কথা আছে। মুখে হাত গুজতে গুজতে সামনে এসে দাঁড়ায়। তুই সত্যি অরিত্রাণ তো? অরিত্রাণকে চিমটি কেটে, আগেই বলেছি ফালতুমি বন্ধ করতে। ওকে ওকে, সরি, বাট তুই এত রাতে এখানে কেন? তোর যদি আরও মেয়ে লাগতো আমাকে কল করতি। তুই তো জানোস তোর জন্য মেয়েরা নিজের থেকে হাজির থাকে। বেচারা আমাকে দেখ, কোনো মেয়েই জোটে না। তবে ভাই, কালকের ফেরি পরিটা জোশ ছিল। ভাবছি পটাবো, তারপর সোজা বিয়ে করে তোকে তাড়াতাড়ি চাচ্চু বানাই দিব। কি বলস? অরিত্রাণ রাগে ফেটে যাচ্ছে। তার মুখ দেখে মনে হচ্ছে এক্ষুনি মোম ফাটবে। জাস্ট ভয়ঙ্কর লাগছে তাকে। রিমন ভালো করে বুঝতে পারছে অরিত্রাণ মাত্রা অতিরিক্ত রেগে আছে, তাই সে ঢোক গিলেই বলে ওঠে, ভাই, আমি তো মজা করছিলাম। আমি বরং তোর বাচ্চার চাচ্চু হব, তাও নিজেরটার চাচ্চু বানাবো না। এখন বল, এখানে এত রাতে কেন আসা হলো? আমার ঘুম আসছে না, চোখ বন্ধ করলেই ওই মেয়েকে দেখতে পাই। কি হচ্ছে আমার সাথে বুঝতে পারছি না, শুধু তার ছবি ভেসে উঠছে। আমার মনে হয় তুই থাপ্পড় দিয়েছিলি, তাই তোর এমন লাগছে। আরে ভাই, তার জন্য তো আমি সরিও বলেছি। আমি যতক্ষণ তার সামনে থাকি আমার তখন সব ভালো লাগে, আর তার থেকে দূরে গেলেই সব অগোছালো লাগে, বুঝতে পারছো? কথাটা বলতে বলতে পাশে তাকিয়ে দেখে রিমন বিছানায় শুয়ে আছে। প্রথমে ভেবেছে ঘুমিয়ে গেছে, কিন্তু পরেই বুঝতে পেরেছে সে সেন্সলেস হয়ে গেছে। অরিত্রাণ প্রচণ্ড অবাক প্লাস বিরক্ত। অবাক বা বিরক্ত ভাবকে প্রাধান্য না দিয়ে পানির ছিটকা দিতেই রিমন উঠে বসে। তাকে দেখে মনে হচ্ছে সে কিছুক্ষণ আগে ভয়াবহ কিছু শুনেছে। তার অবস্থা দেখেই অরিত্রাণ বলে ওঠে, তোকে আমার সমস্যার সমাধান করতে বলেছি, সেন্সলেস হতে নয়। তুই কি মশহুর বিজনেসম্যান অরিত্রাণ? আমার তো মনে হয় না। যে কিনা জীবনে খুন করেও সরি বলে না, সে কিনা শুধু একটা থাপ্পড়ের জন্য সরি বলে বসে আছে। ভাই, আমার মাথা ঘুরাচ্ছে। হোয়াট রাবিশ! আমার ঘুম কেন আসছে না তা জিজ্ঞেস করতে আসছি তোর কাছে, তোর এইসব ফালতু কথা শুনতে না। প্রেম? হোয়াট প্রেম? তুই প্রেমে পড়েছিস? তাও যাকে বলে প্রথম দেখায় প্রেম। আই মিন লাভ অ্যাট ফার্স্ট সাইট। মানে কি? মানে তুই প্রেমে পড়েছিস? দেখ, এটা যে অসম্ভব তা তুইও জানোস, আমিও। সো এসব আজে বাজে কথা বাদ দে, আমি আমার রুমে যাই। শুধু শুধু তোর কাছে এসেছি, আমার মাথাটাও নিজের মতো নষ্ট করার ধান্দা, যত সব। বলেই সামনে হাঁটা ধরে। কিছু একটা ভেবেই আবার পিছনে ঘুরে বলে, মেয়েটার সব ডিটেলস আমার চাই, সকালে ঘুম থেকে উঠেই যাতে পাই। গম্ভীর গলায় কথাগুলো বলেই অরিত্রাণ গটগট করে নিজের রুমে চলে যায়। রিমন মাথায় হাত দিয়ে বসে আছে, তবে তা অরিত্রাণের ব্যবহারের জন্যে না, তার অর্ডারের জন্যে। কারণ এখন তার ঘুম আজকের জন্যে শেষ। কিছুক্ষণ এভাবে থেকে সে হু হা করে হাত পা ছড়িয়ে ছিটিয়ে হাসা শুরু করে, কারণ সে কখনো ভাবতেই পারে নাই অরিত্রাণ খানও প্রেমে পড়তে পারে। আল্লাহ চাইলে কি না হয়, একেই বলে পাথরের বুকে ফুল। কথাটা ভেবেই আবার একবেলা ভয়ঙ্কর হাসি হাসে। তারপর কাজে লেগে পড়ে। কালকে যদি সব দিতে না পারে তাহলে তো বেচারার ঘর দান যাবে। অরিত্রাণ নিজের রুমে এসে ভাবতে শুরু করে, আসলে কি সে প্রেমে পড়েছে? ব্যাপারটা ভাবাবার বিষয়। হঠাৎ তার নিজের মোবাইলের কথা মনে পড়ে। ওই ঘটনার পরে তো মোবাইলটা বন্ধ করেই রেখেছে, নিশ্চয়ই অনেকেই কল করেছে।
তাই মোবাইলটা ওপেন করতেই ওয়াসিনাতে তোলা সেলফিটা ভেসে ওঠে। প্রথমে দেখে অবাক হলেও কিছুক্ষণ ভেবে নিজে নিজে হেসে ওঠে। বাকি রাত সে ওয়াসিনাতে ছবি দেখে পার করে। সকালে মাধুরী ঠিক করে সে আজ অরিত্রাণের অফিসে যাবে, তাই আজ খুব সুন্দর করে সেজে গুজে রেডি হচ্ছে। মাধুরী আজ নীল রঙের নেটের ওপর কাজ করা শাড়ি পরে। আসলে শাড়ি যে পরেছে কেউ বলবেই না, কারণ তার শরীরের বেশিরভাগ স্থান দৃশ্যমান। তার ধারণা শরীর দেখেই ছেলে পটানো যায়। যায়, তবে সবাইকে না। কিছু কিছু অরিত্রাণের মতো আছে, গাদি জানেই না শরীর তো পতিতার কাছেও আছে। নীল শাড়ি পরার কারণ ছেলেরা নাকি নীল শাড়িতে মেয়েদের উপর বেশি ঘায়াল হয়, হিমো সিরিজ থেকে বোঝা যায়। তাই সেও আজ নিজেকে নীলেই সাজিয়েছে। রিমন সকাল থেকে 2 বার সেন্সলেস হয়েছে যখন থেকে শুনেছে অরিত্রাণ কালকে তার রুমের মেয়েটাকে বের করে দিয়েছে, আর অরিত্রাণ কালকে বিরিয়ানি খেয়েছে। ব্যাপারটা ঠিক তার হজমই হচ্ছে না, তাই তার এই অবস্থা। অরিত্রাণকে সে ওয়াসিনাথের ডিটেলস দিয়ে দিয়েছে। সকাল থেকে নিজের বডিগার্ড বিহীন ওয়াসিনাথের বাসার সামনে অপেক্ষা করছে অরিত্রাণ। কারণ একটাই, ওয়াসিনাথকে এক নজর দেখবে। গাড়ির ভেতরে বসে আছে সেই সকাল 7টা থেকে, আর এখন বাজে 9:30। অরিত্রাণ নিজেও অবাক হচ্ছে নিজের ছোট্ট শক্তি দেখে, যেখানে সে 5 মিনিট লেটের কারণে বড় বড় ডিল ক্যান্সেল করে দেয়, সেখানে নির্বিকার ভঙ্গিতে 2 ঘন্টা 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করেই চলেছে। অপেক্ষা জিনিসটা যেমন কষ্টের, তেমন এক অজানা ভালো লাগা, যা বোঝার ক্ষমতা সব সময় থাকে না। ওয়াসিনাথের আজ প্রেজেন্টেশন আছে। সে লেখাপড়া প্লাস চাকরির পাশাপাশি ফ্যাশন ডিজাইনের ওপর কোর্স করছে। এটা তার স্বপ্নও বলা যায়। আজ একটা নিউ ড্রেসের প্রেজেন্টেশন আছে, তাই রেডি হচ্ছে। আজ সে কারো সবুজ রঙের সিল্কের হাতা পুরা গাউন পরেছে, সাথে সিল্কের সবুজ হিজাব। আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে নিচে নেমেই আসে ওয়াসিনাথের 2 তলা বিশিষ্ট বাড়ি। এটা তার দাদার বাড়ি, যা তিনি মরে যাওয়ার আগে তার বাবাকে দিয়ে গেছে। তারা এখানেই থাকে। নিচের তালা ভাড়া দেওয়া হয়েছে। বাউন্ডারির ভেতরে অনেক ফুলের ফলের গাছ আছে, তবে সব গাছের মাঝে কাঠগোলাপ আর কৃষ্ণচূড়া গাছ তার খুব প্রিয়। ওয়াসিনাথ কাঠগোলাপের গাছ থেকে একটা ফুল নিয়ে হিজাবের পিনে গেঁথে নেয়। এটা করতে তার খুব ভালো লাগে। ওয়াসিনাথের ভাই আলিফ এবার বুয়েটের চান্স পেয়েছে। তারা 2 ভাই বোনেরা এক প্রকার পিঠাপিঠি। ওয়াসিনাথ ওর ভাইয়ের সাথে ভার্সিটিতে যায়, তাই 2 ভাই বোন বের হয়ে আসে। ওয়াসিনাথ গেটের দরজা খুলে বাইরে এসেই অবাক, কারণ তাদের বাসার সামনে বেশ দামি একটা গাড়ি দাঁড়িয়ে আছে। ব্যাপারটা অবাক হওয়ার বিষয়ই। ওয়াসিনাথ গাড়ির সামনে দাঁড়িয়ে আছে আর খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আসলে সে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে। এত দামি গাড়ি তাদের এলাকায়, ব্যাপারটা কেমন জানি লাগছে তার কাছে। আর অরিত্রাণ, সে তো ওয়াসিনাথকে দেখে হাঁ করে তাকিয়ে আছে। কালো গ্লাস হাওয়ায় অরিত্রাণ ওয়াসিনাথকে দেখতে পেলেও ওয়াসিনাথ দেখতেই পাচ্ছে না। অরিত্রাণের মুখ থেকে আনমনে বেরিয়ে আসে, সবুজ ফেরি পরি। হিজাবে ফুলের ব্যাপারটা অরিত্রাণকে অনেকটা অবাক করেছে, কারণ এ তো নতুন সুন্দর ফ্যাশন সে আগে দেখেই নাই। হঠাৎ গাড়ির দরজা খুলে অরিত্রাণ বের হয়ে আসে। এটা দেখে ওয়াসিনাথ অবাক হয়ে তাকিয়ে বলে ওঠে, আপনি এখানে কেন? আসলে একটা কাজ ছিল এখানে, তাই এসেছি। এটা কি তোমার বাসা? ডাহা মিথ্যা কথা। আপনার এখানে কি কাজ? ভ্রু কুচকে বলে ওঠে, না আসলে মানে না না মানে আমতা আমতা করে বলছে, কি মানে করছেন? আসল কথা বলেন। আসলে সামনে একটা কাজ চলছে, সেখানে এসেছিলাম। ওয়াসিনাথের চাহনি দেখেই বোঝা যাচ্ছে সে তেমন বিশ্বাস করতেই পারছে না। এর মাঝেই তার ভাই বলে ওঠে, আপু উনি কে? আরে কালকে লোকটার কথা বলেছিলাম না, উনি। ওয়াসিনাথ তার ফ্যামিলির সাথে অনেক ফ্রি। সে তার প্রতিদিনের সব কথাই মোটামুটি শেয়ার করে সবার সাথে। ও হাই ভাইয়া। হাত এগিয়ে দিয়ে হ্যালো। হাত মিলিয়ে হাসি হাসি মুখে,
আপু চলো তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। অরিত্রাণ বলে ওঠে। আমি ড্রপ করে দেই। নো থ্যাঙ্কস, আমরা যেতে পারবো। তবে আমার একটা প্রশ্ন আছে, এই গাড়িটা কি আপনার নাকি চুরি করেছেন? অরিত্রাণ হতবাক। সে ভাবছে এই মেয়ের তাকে কোন দিক দিয়ে চোর মনে হয়। সে একবার উপরের দিকে তাকিয়ে বলে ওঠে, না, এটা আমার। এত দামি গাড়ি আপনার? অরিত্রাণ পড়েছে মহা বিপদে। সে জানে ওয়াসিনা তাকে সামান্য এমপ্লয়ি ভাবে, তাহলে এখন এই দামি গাড়ির উৎস কিভাবে বলবে? কিছুক্ষণ ভেবেই বলে ওঠে, ভালো কাজের কারণে বস গিফট করেছে। ভয়ে ভয়ে বলে ওঠে, ও তাই বলেন? আমি তো ভেবেছি না থাক, আমার দেরি হয়ে যাচ্ছে, টাটা।